স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ সপ্তম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 261 ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল অর্থাৎ বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল অ্যান্ড বালুরঘাট হাই স্কুলের প্রশ্নপত্রটি আলোচনা করে দেব। তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রাচীন বাংলার অঞ্চলগুলির মধ্যে বৃহত্তম ছিল পুণ্ড্রবর্ধন। বখতিয়ার খলজি মারা যান 1206 খ্রিস্টাব্দে। রামচরিত কাব্যের রচয়িতা হলেন সন্ধ্যাকর নন্দী। বাকি ভিডিওটিতে এগোনোর আগে আমি তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা যে কোনো ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের ফোনে চলে যেতে পারে। তো পরবর্তী অংশটি দেখে নাও। 2-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1. সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? হর্ষবর্ধন। 2. পাল রাজাদের আদি বাসস্থান কোথায় ছিল? বরেন্দ্র অঞ্চলে। 3. লক্ষণ সেনের রাজধানীর নাম কি ছিল? বিক্রমপুর। সুলতান মাহমুদের পিতার নাম ছিল সবুক্তগিন। 5. রামচরিত কাব্যগ্রন্থটি থেকে আমরা কি বিষয় জানতে পারি? পাল রাজা রামপালের নেতৃত্বে কৈবর্তদের হাত থেকে তাঁর পিতৃভূমি বরেন্দ্র কিভাবে উদ্ধার হয়েছিল? শ্রীধর দাসের লেখা একটি কাব্যগ্রন্থের নাম হচ্ছে সদুক্তি কর্ণামৃত। গীত গোবিন্দম কাব্যের রচয়িতা কে ছিলেন? জয়দেব। পরবর্তী বড় প্রশ্নের উত্তরগুলো দেখার জন্য তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। 3-এর দাগে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর লেখো। 1. গৌড়তন্ত্র বলতে কি বোঝো? গৌড়ের রাজা শশাঙ্ক গৌড় রাজ্যে যে শাসন ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাকে বলা হয় গৌড়তন্ত্র। শশাঙ্কের শাসন ব্যবস্থায় রাজ্যে এক ধরনের কর্মচারী বা আমলা শ্রেণী গঠন করা হয়, যারা গ্রামের স্থানীয় লোকেরা যে সমস্ত প্রশাসনিক কাজ করত সেই কাজ হস্তক্ষেপ করত। অর্থাৎ শশাঙ্ক গৌড় রাজ্যে এমন এক নতুন ধরনের প্রশাসন গড়ে তুলেছিলেন যাকে কেন্দ্র থেকে সমগ্র রাজ্যের গ্রাম স্তর পর্যন্ত প্রশাসন নিয়ন্ত্রিত হতো। অথবার প্রশ্নে আছে হিজরত কি? হজরত মোহাম্মদ তাঁর অনুগামীদের নিয়ে 622 খ্রিস্টাব্দে মক্কা শহর ছেড়ে মদিনা শহরে চলে যান। মক্কা থেকে মদিনায় এই চলে যাওয়াকে আরবি ভাষায় হিজরত বলা হয়। পঞ্চরত্ন কাদের বলা হয়? বাংলার সেন রাজা লক্ষণ সেনের রাজসভায় 5 জন বিখ্যাত কবি ছিলেন। এদের একসঙ্গে পঞ্চরত্ন বলা হতো। 5 জন বিখ্যাত কবি বা পঞ্চরত্ন হলেন জয়দেব, ধৈ, গোবর্ধন, উমাপতিধর ও শরণ। বজ্রযান বা তন্ত্রযান ধর্মমতের জন্ম হয় কিভাবে? পাল রাজারা ছিলেন বৌদ্ধ ধর্মের অনুরাগী। পাল যুগে বাংলা বৌদ্ধ ধর্মের আশ্রয়স্থলে পরিণত হয়েছিল। এ যুগে মহাযান বৌদ্ধ ধর্মের সঙ্গে অন্যান্য দার্শনিক চিন্তাধারার সমন্বয়ে বজ্রযান, তন্ত্রযান ও তান্ত্রিক মতবাদের জন্ম হয়। বজ্রযান বা তন্ত্রযান মতবাদের সাধকদের সিদ্ধাচার্য বলা হতো। এই যুগে সহজযান ও কালচক্রযান নামে আরও 2টি বৌদ্ধ ধর্মমতের সৃষ্টি হয়। 4-এর দাগে নিচের যে কোনো 2টি প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর লেখো। 1. ত্রিশক্তি সংগ্রাম কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তোমাদের প্রথমে এটা লিখতে হবে, হর্ষবর্ধনের সময়কালেই উত্তরাপথের অবস্থানগত দিক থেকে কনৌজের গুরুত্ব বৃদ্ধি পেয়েছিল। কনৌজ দখল করলেই গাঙ্গে উপত্যকায় অধিকার সুপ্রতিষ্ঠিত হবে, এই ধারণা রাজশক্তিগুলির মধ্যে স্পষ্ট হয়ে দেখা দিয়েছিল। নদীভিত্তিক বাণিজ্য এবং খনিজ দ্রব্যের প্রাচুর্যের দিক থেকেও কনৌজ সুবিধাজনক অবস্থানে ছিল। 8ম শতাব্দীতে কনৌজ দখল করার জন্য পূর্ব ভারতের পাল রাজা, পশ্চিম ভারতের গুর্জর প্রতিহার রাজা এবং দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশের রাজাদের মধ্যে যে সংগ্রাম হয়েছিল তাকেই ত্রিশক্তি সংগ্রাম বলা হয়। পাল ও সেন যুগে বাংলায় কী কী ফসল উৎপন্ন হতো? পাল ও সেন যুগে কৃষি ছিল বাংলার অর্থনীতির অন্যতম মূল ভিত্তি। এই যুগে বাংলায় বিভিন্ন ফসলের চাষ হতো। যেমন এ যুগে বাংলার প্রধান ফসল ছিল ধান, তাই বাঙালিদের প্রধান খাদ্য ছিল ভাত। 2. এ যুগে প্রচুর সর্ষের চাষ হতো। বাঙালির খাওয়া, গায়ে মাখা সহ বিভিন্ন কাজে সর্ষের তেল ব্যবহার করত। 3. বিভিন্ন ধরনের শাকসবজি, বেগুন, লাউ, কুমড়ো, ঝিঙে, কচু, কাঁকরোল গ্রাম বাংলার ঘরে ঘরে উৎপন্ন হতো। তাছাড়া উৎপন্ন হতো পাট, কার্পাস, যেটাকে আমরা তুলো বলে জানি, পান, সুপুরি, এলাচ, মহুয়া, আখ এবং বিভিন্ন ধরনের ফল যেমন আম, জাম, কাঁঠাল, কলা, ডুমুর, ডালিম, নারকেল, খেজুর, তাল প্রচুর পরিমাণে বাংলায় উৎপন্ন হতো। অথবা প্রশ্নে রয়েছে পাল শাসনের তুলনায় সেন শাসন বাংলায় কেন কম দিন স্থায়ী হয়েছিল?
বাংলায় পাল শাসন 400 বছরেরও বেশি স্থায়ী হয়েছিল। অপরদিকে সেন বংশের শাসন প্রায় 100 বছরের মতো স্থায়ী হয়েছিল। বাংলায় পাল শাসনের তুলনায় সেন শাসন কম দিন স্থায়ী হওয়ার কারণ হলো, 1. পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল যখন সিংহাসনে বসেন তখন তাঁর প্রতি বাংলার জনগণের সমর্থন ছিল, কিন্তু সামন্ত সেন বা বিজয় সেনের ক্ষমতা লাভের ক্ষেত্রে সেরকম জনসমর্থন ছিল না। 2. পাল শাসকরা বাংলার সমাজে যেভাবে নিজেদের গ্রহণযোগ্য করে তুলেছিলেন, সেন রাজারা সেটা করতে পারেননি। দক্ষিণ ভারতে খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে বাণিজ্যের উন্নতির কারণগুলি লেখো। খ্রিস্টীয় নবম থেকে একাদশ শতকের মধ্যে দক্ষিণ ভারতে বাণিজ্যের উন্নতি ঘটেছিল। এই সময় দক্ষিণ ভারতে বাণিজ্যের উন্নতির কারণ ছিল, 1. দক্ষিণ ভারতের চোল রাজারা দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করেছিলেন, ফলে সেই সব দেশের বাণিজ্যকে কেন্দ্র করে ভারতীয় বণিকদের ব্যবসা বাণিজ্য বেড়েছিল। 2. দক্ষিণ ভারতের প্রশাসন ব্যবসা বাণিজ্যের জন্য বণিকদের উৎসাহিত করত। নগরম নামে একটি পরিষদ ছিল, যার কাজ ছিল ব্যবসায়ীদের স্বার্থ ও তাদের বিভিন্ন সমস্যার মোকাবিলা করা। এরপর 5-এর দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভারতের পশ্চিমে আরব সাগরের ওপারে আরব উপদ্বীপ বা আরব দেশ অবস্থিত। আরব উপদ্বীপের অধিকাংশই মরুভূমি। চতুর্সীমা: আরব দেশটি পূর্বে পারস্য উপসাগর, পশ্চিমে লোহিত সাগর এবং দক্ষিণে আরব সাগর দ্বারা বেষ্টিত পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ। এর উত্তরে আছে কৃষ্ণ সাগর এবং ইউরোপ মহাদেশ। ভৌগোলিক পরিবেশ: আরব দেশে বৃষ্টিপাত খুব সামান্যই হয়। এশিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত এই দেশের অধিকাংশই মরুভূমি। আরবের যাযাবর মানুষদের বেদুইন বলা হয়। তারা উট পালন করত। উট তাদের যোগাযোগের মাধ্যম ছিল, আর উটের মাংস ও দুধ তারা খাদ্য ও পানীয় হিসাবে গ্রহণ করত। সেখানে প্রচুর খেজুর চাষ হতো। খেজুর তাদের অন্যতম খাদ্য ছিল। অথবা প্রশ্নে রয়েছে দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের পটভূমি বিশ্লেষণ করো। চোল শক্তির উত্থানের পটভূমি: খ্রিস্টীয় নবম শতকে দক্ষিণ ভারতে চোল শক্তির পুনরুত্থান ঘটে। চোল রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিজয়ালয়। কাবেরী ও তার শাখা নদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে ওঠে। এখানের রাজা মুট্টাবাইয়াকে ক্ষমতা থেকে সরিয়ে বিজয়ালয় রাজা হন। রাজা বিজয়ালয় পাণ্ড্য রাজাদের কাছ থেকে থাঞ্জাভুর বা তাঞ্জোর দখল করেন এবং এখানে রাজধানী প্রতিষ্ঠা করেন। চোল রাজ্যের অন্তর্ভুক্ত অঞ্চল: দক্ষিণ ভারতের কাবেরী ও তার শাখা নদীগুলির বদ্বীপ অঞ্চলে চোল রাজ্য গড়ে উঠেছিল। চোলদের রাজধানী ছিল তাঞ্জোর। রাজা বিজয়ালয়ের উত্তরসূরিরা চোল রাজ্যকে আরও সম্প্রসারিত করেন। চোলরা ভারতের দক্ষিণের পাণ্ড্য অঞ্চল এবং উত্তরের পল্লব অঞ্চল দখল করেন। চোল রাজা প্রথম রাজরাজ কেরল, তামিলনাড়ু ও কর্ণাটকের বিস্তীর্ণ অঞ্চল দখল করেন। প্রথম রাজরাজের পুত্র রাজেন্দ্র চোল কল্যাণের চালুক্যদের পরাজিত করেন। তিনি বাংলা অভিযান করেন এবং গঙ্গা নদীর তীরে পাল রাজা প্রথম মহিপালকে পরাজিত করে গঙ্গাইকোন্ড চোল উপাধি নেন। তিনি সিংহল রাজ পঞ্চম মহেন্দ্রকে পরাজিত করে সিংহল জয় করেন। তিনি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ জয় করেন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়, সুমাত্রা ও জাভায় আধিপত্য প্রতিষ্ঠা করেন। পাল ও সেন যুগে বাংলার শিল্প, স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও। পাল আমলে বাংলার শিল্পের ইতিহাসে বাংলায় পাল আমল বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে। বাংলার পাল যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয়। বৌদ্ধ ও জৈন স্তূপ: প্রাচীন ভারতে বৌদ্ধ ও জৈনদের স্তূপ নির্মাণের রীতি ছিল। পাল আমলেও স্তূপ নির্মাণের রীতি লক্ষণীয়, তবে এই আমলে স্তূপ নির্মাণের রীতিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। এ যুগের স্তূপগুলি শিখরের মতো দেখতে ছিল। এ যুগে নির্মিত স্তূপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল বাংলাদেশের ঢাকা জেলার আশরাফপুর, রাজশাহীর পাহাড়পুর, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ভরতপুর গ্রামের বৌদ্ধ স্তূপ। বৌদ্ধবিহার ও মন্দির: বাংলার স্থাপত্য শিল্পের উল্লেখযোগ্য নিদর্শন ছিল পাল আমলে নির্মিত বৌদ্ধ বিহারগুলি। এই বিহারগুলি ছিল বৌদ্ধ ভিক্ষুদের বাসস্থান ও বৌদ্ধ জ্ঞানচর্চার কেন্দ্র। পাল আমলের উল্লেখযোগ্য বিহারগুলি ছিল পাহাড়পুরের সোমপুর ও উদন্তপুরের বৌদ্ধ বিহার। মন্দিরগুলির মধ্যে সোমপুর বিহারের মন্দির বিশেষভাবে উল্লেখযোগ্য। পাল যুগের ভাস্কর্য শিল্পের ইতিহাসে পাল যুগ বিশেষভাবে উল্লেখযোগ্য। পাল রাজাদের আমলে মাটি, পাথর ও ধাতুর ভাস্কর্যের অনেক নিদর্শন পাওয়া যায়। পাল যুগের শ্রেষ্ঠ ভাস্কর ছিলেন ধীমান ও বিটপাল। পাহাড়পুরের প্রত্নক্ষেত্রে মন্দিরের গায়ে যে পাথরের ফলক আছে তাতে স্থানীয় রীতির প্রভাব স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। এই ফলকগুলিতে বুদ্ধ, অবলোকিতেশ্বর, শিব, কৃষ্ণ, বলরাম, যমুনা প্রভৃতির মূর্তি আছে। এই দেবদেবীর মধ্যে ব্রাহ্মণ্য প্রভাব লক্ষ্য করা যায়। পাল যুগের পোড়ামাটির ভাস্কর্যগুলি ছিল লোকায়ত শিল্পের প্রতীক। সেন যুগের
শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের পরিচয়। সেন যুগের শিল্পের মধ্যে প্রধান বস্ত্রশিল্প, কাষ্ঠশিল্প ও অলঙ্কার শিল্প প্রভৃতি। এই সময়ের শিল্পীরা শিল্পী সংঘ বা গিল্ড গড়ে তুলেছিল। সুলোপানি বারেন্দ্র শিল্পী গোষ্ঠীর প্রধান ছিল। এই যুগের মন্দির স্থাপত্যের নিদর্শন প্রায় নেই বললেই চলে। বল্লাল সেন নির্মিত স্থাপত্যের মধ্যে ঢাকেশ্বরী মন্দির অন্যতম। এছাড়া মুন্সিগঞ্জের বল্লাল বাড়ি, বল্লাল ঢিপি ও দুর্গাপুরের রাড়েশ্বর শিব মন্দির বিখ্যাত। ত্রিমাত্রিক শিল্পকর্ম হলো ভাস্কর্য যা বাস্তব জীবনের বস্তুর মতো প্রাণবন্ত হতে পারে অথবা বৃহৎ আকারের হয়। মালদহে পাওয়া পাথরের তৈরি মস্তকহীন গরুর মূর্তি এ যুগের অন্যতম ভাস্কর্য। এছাড়াও সাবলীল ভঙ্গিতে গড়ে তোলা কিছু মূর্তিও আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।